এবং জামাত ক্ষমতায় আসার ভিত্তি স্থাপিত হয়ে গেছে। স্বাভাবিক একটা প্রশ্ন যে একটা দল দেশের স্বাধীনতা বিরোধিতা করেছে, তারা নাকি 30 লক্ষ নাগরিক হত্যার সাথে জড়িত, 2 লক্ষ মা বোনের ইজ্জত হরণের সাথে জড়িত, আবার বুদ্ধিজীবীদের হত্যা করেছে, এদের পক্ষে ক্ষমতায় আসা সম্ভব নয়। কিন্তু না, জামাত এগুলো কিচ্ছু করেনি। জাস্ট রাজনৈতিক স্বাধীনতা বিরোধিতা জামাতের কিছু নেতা করেছিল। জামাতের অনেক লোক মুক্তিযুদ্ধ করেছিল, জামাতের লোক মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, তৎকালীন জামাত নেতা হয়েও ছাত্র সংঘ নেতা মুক্তিযোদ্ধা হিসাবে শহীদ হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। জামাল এটা আছে। সাবেক আমির জামাত মকবুল আহমেদ স্বাধীনতার পক্ষে ছিলেন, ফেনীর মুক্তিযোদ্ধারা স্বীকার করেছেন তিনি স্বাধীনতা বিরোধী কোনো ভূমিকা পালন করেননি। তাহলে বাস্তবতা হচ্ছে যে আমাদের কিছু নেতা স্বাধীনতা বিরোধী ছিলেন, পলিটিক্যালি কোনো ফৌজদারি অপরাধ কেউ করেনি। আর এতদিন যেটা শুনে আসছি, প্রায় 54 বছর না, এটা আসলে মূলত 86 সালের পর থেকে প্রচার করছে, আমরা ধরে নিলাম 54 বছর স্বাধীন হওয়ার পর থেকে এটা এস্টাবলিশ করার চেষ্টা হচ্ছে যে কারা 14 ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করেছে, কারা? জামাত। এখন 71 ব্যবসা জামাতকে রাজাকার, স্বাধীনতা বিরোধী এইসব এগুলো যে টেকে না, এটা তো ডাকসুতে প্রমাণিত হয়েছে এবং হাসিনা পতনের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে। যেমন হাসিনা রাজাকার ট্যাগ দিয়ে হাসিনা পতন হয়েছে এবং আমির তো কারাদণ্ডের শিকার হয়েছেন হাসিনা রাজাকার বলে গালি দিয়ে। অতএব এই রাজাকার বলে গালি দেও এটা বাংলাদেশে টিকে না, এটার কোনো খাওয়া নাই। তো এখন একটা আছে, সেটা হচ্ছে যে জামাত শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করেছে। 1971 সালে 14 ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করেছে কে? জামাত। এই ন্যারেটিভ এতদিন প্রতিষ্ঠিত ছিল, কিন্তু না, এবার 2025 সালে এটা ভেঙে গেছে। রাজনীতিতে জনপরিসরে এস্টাবলিশড হয়েছে বুদ্ধিজীবীদের হত্যা জামাত করে নাই। এখন তরুণ প্রজন্ম সবাই বিশ্বাস করে, সঠিক ইতিহাস জাতির সামনে এসেছে, বুদ্ধিজীবীদের হত্যা করেছে ভারত। ভারত পিকিংপন্থীদের টার্গেট করে হত্যা করেছে এবং ভারতের রাষ্ট্রীয় পরিকল্পনা হয়েছে, কারণ দেশ প্রায় স্বাধীন হয়েছে, ঢাকা তো মুক্ত হয়ে গেছে আগেই। 14 ডিসেম্বরের মুক্তিযোদ্ধাদের দখলে, ভারতীয় বাহিনীর দখলে। ওই সময় বুদ্ধিজীবীদের বাসার ভিতর থেকে ডেকে এনে হত্যা করা, এটা পাকিস্তানের পক্ষে সম্ভব ছিল না, কারণ এটা 14 ডিসেম্বর। পাকিস্তান ঢাকায় পরাজিত হয়েছে তারও আরো কয়েক সপ্তাহ আগে, পিছু উঠেছে। অতএব এটা পাকিস্তানের কাজ না, এটা হচ্ছে ভারতের কাজ। আর জামাত তো প্রশ্নই আসে না, জামাত তো তার আগেই দুর্বল, যে না, আর সম্ভব না। এখন এই তরুণ প্রজন্ম এবার এই প্রথম জানতে পেরেছে। কিভাবে জানতে পেরেছে আমি আসছি, দেখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি নিজে বলছেন যে সঠিক ইতিহাস জানতে হবে, ইতিহাসের অপব্যাখ্যা করে বিভাজন সৃষ্টি করা যাবে না। এর অর্থ হচ্ছে যে বুঝাতে চেয়েছেন যে বুদ্ধিজীবীদের হত্যা করেছে ভারত, তোমরা জামাতকে দায়ী করে অযথা বাংলাদেশের সর্ববৃহৎ দলকে বিভাজনের চেষ্টা করো, সর্ববৃহৎ দল ভার্সাস সেকেন্ড দল, এটা ঠিক না। তার মনের মধ্যে সুপ্ত কথা হয়তো এটা। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য তিনি বলছেন পাকিস্তানি বাহিনীর দ্বারা বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করার বিষয়টি অবান্তর। এর মানে এখন বিশিষ্ট ব্যক্তিজন সবাই ওপেনলি মুখ খুলছেন যে বুদ্ধিজীবীদের হত্যা করেছে ভারত, বাংলাদেশকে মেধাশূন্য করতে, এবং পিকিং পন্থীদের হত্যা করেছে। বেসিক্যালি মস্কো পন্থীদেরও কিন্তু হত্যা করা হয়নি, বেছে বেছে পিকিং পন্থীদের। অযথা এতদিন যে জামাতকে জড়িয়ে অপপ্রচার চালানো হয়েছিল, এটা শেষ। এখন বুদ্ধিজীবী হত্যার যে ইতিহাস এস্টাবলিশড হলো, এমনকি রাষ্ট্রীয়ভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে সব জায়গায়, সেখানে জামাতের কোনো সম্পৃক্ততা নাই। জামাত নিজেরাও এটা প্রমাণ করতে পেরেছে এবং বিশিষ্ট ব্যক্তিরা যারা বুদ্ধিজীবী বর্তমান, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চাইতে বড় বুদ্ধিজীবী থাকে কেউ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি, এরকম যারা আছে তারা সবাই বলছে। বরং বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় নিজে আরো সুন্দরভাবে বলেছেন যে এই যে বুদ্ধিজীবী যাদেরকে আমরা স্যালুট দিই, শহীদ মুক্তিযোদ্ধা বলি, এরা কারা? এরা দেশ স্বাধীন হওয়ার 2 দিন আগ পর্যন্ত নিজ বাসায় ছিল নিরাপদে, আবার পাকিস্তান সরকারের বেতন খেয়েছে, তাদের চাকরি বহাল ছিল, তাদেরকে আমরা স্যালুট দিই। এটাও কিন্তু একটা রহস্য। এখন তারা নিরাপদে থাকতে পেরেছিল
ভারতের শেল্টারে। তারপরে ভারত সময় মতো তাদেরকে খেয়ে দিয়েছে। এটা হচ্ছে আসল ঘটনা। তো দর্শক, বুদ্ধিজীবীদের হত্যা করেছে ভারত, জামাত এর সাথে সামান্যতম সম্পর্কিত নয়। আর রাজনৈতিক দলগুলোকে যদি পরবর্তীতে এই বুদ্ধিজীবী হত্যা বা এগুলো নিয়ে আপনি বিশ্লেষণ করতে চান, বিএনপিকে আপনি দু একটা গালি দিতে পারেন বুদ্ধিজীবী হত্যার জন্য। যেমন এই যে গয়েশ্বরচন্দ্র রায় এই প্রশ্ন তুলেছে, আপনি এই জন্য দু একটা গালি দিতে পারেন গয়েশ্বরকে। কেন? ওই যে বলেছে, মানে গয়েশ্বরচন্দ্র রায় মোটামুটি বোঝাতে চেয়েছেন যে বুদ্ধিজীবীরা তো পাকিস্তানের দালাল ছিল। কারণ তিনি বলছেন এরা নিরাপদে বাসায় থাকে কিভাবে, যারা মুক্তিযুদ্ধ করেছে এরা পালিয়ে লুকিয়ে মুক্তিযুদ্ধ করেছে বাড়িঘর ছেড়ে। আর এই বুদ্ধিজীবীরা পাকিস্তান সরকারের বেতন খেয়েছে, চাকরিও ছিল, আবার নিজ বাসায় ছিল, বাসা থেকে ধরে এনে হত্যা করা হয়েছে। এর মানে এখানে ভেজাল আছে। আর বুদ্ধিজীবীদের পাকিস্তানের দালাল বলেছেন, তাকে একটা গালি দিতে পারেন গয়েশ্বরচন্দ্র রায়কে। জামাতকে গালি দেওয়ার মতো কোনো ভ্যালিড উপাদান নেই। এরপরে গালি দিতে পারেন বিএনপিকে, জিয়াউর রহমানকে। কারণ কি? এই বুদ্ধিজীবী হত্যার সাথে একজন জড়িত ছিল, এটা একটা ঘটনা, এরকম অনেক ঘটনা আছে। মাওলানা মান্নান, যিনি ছিলেন মূলত আইয়ুব খানের দালাল, আইয়ুব খানের দালাল মাওলানা মান্নান, ইনকিলাব পত্রিকার প্রতিষ্ঠাতা। এই মাওলানা মান্নান বুদ্ধিজীবী হত্যার সাথে জড়িত। সরাসরি অভিযোগ করেছে একজন ডাক্তার বুদ্ধিজীবী, কি চৌধুরী যেন নাম মনে নেই, তার মেয়ে তার বইতে লিখেছে যে মাওলানা মান্নান বন্ধু ছিল ওই বুদ্ধিজীবীর, যে মাওলানা মান্নানের সহায়তায় আমার বাবাকে হত্যা করা হয়েছে। আর মাওলানা মান্নানকে প্রতিমন্ত্রী বানিয়েছিল জিয়াউর রহমান। এবং মাওলানা মান্নানের ছেলে বাহাউদ্দিনের যে পত্রিকা টিস্যু, হোয়াটসঅ্যাপ করে যে টিস্যু নেন, ওই টিস্যু তুল্য পত্রিকা ইনকিলাব পত্রিকা, ওইটা হচ্ছে এখন বিএনপির মুখপাত্র, অঘোষিত মুখপাত্র। ওই ইনকিলাব পত্রিকায় রুহুল কবির রিজভীদের বলদ বানায়। কোন গোয়েন্দা সংস্থার তথ্য নাকি উঠে এসেছে যে বড় একটা ইসলামী দলের লোকজন জড়িত শরীফ ওসমান হাদির উপর হামলার সাথে। আপনি চিন্তা করেছেন? চাপড়ির ঘরে চাপড়ি। কেমন এইটা শুনে, এইটা ইনকিলাবের এই রিপোর্ট দেখে কিনা তারেক রহমান বলে দেয় যে জামাত জড়িত। তারপর তো তারেক রহমানকে আবার ক্ষমা চাইতে হবে। ওই গোয়েন্দা সংস্থার লোকজন বলবে তখন যে এটা বোগাস কথা, তারেক রহমান বোগাস বলেছে। ইনকিলাব হচ্ছে এই অবস্থা। তো দর্শক, আপনি জিয়াউর রহমানকে দায়ী করতে পারেন, কারণ জিয়াউর রহমান বুদ্ধিজীবী হত্যাকারীদের মন্ত্রী বানিয়েছে। বুঝতে পারছেন? জামাত নয়। বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভারতীয় সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার ষড়যন্ত্রের অংশ, এটা বলেছে জামাতের অধ্যাপক মীর গোলাম পরোয়ার। এইটি এখন প্রতিষ্ঠিত যে বুদ্ধিজীবীরা, ইতিহাস বিশ্লেষকরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিরা সবাই এইটি বলার চেষ্টা করে। মনে রাখবেন যে জামাত রাজাকার হলে বিএনপিও রাজাকার, জামাত রাজাকার হলে জিয়াউর রহমানও রাজাকার। কারণ জিয়াউর রহমানকে পাকিস্তান আওয়ামী লীগ রাজাকার বলতো, জামাতকেও বলতো। আবার জিয়াউর রহমান সব অভিযোগ আছে তার বিরুদ্ধে যে তিনি আসলে যুদ্ধের ঘোষণা দিলেও পরে আর যুদ্ধ করেননি, পাকিস্তানের চর্চা, এরকম অভিযোগ আছে। অতএব জামাতকে রাজাকার, বুদ্ধিজীবী হত্যার সাথে জড়িত, এগুলো এখন কেউ বিশ্বাস করে না। বাস্তবে জামাত স্বাধীনতার পক্ষে, বিএনপি স্বাধীনতার পক্ষে, এবং ওরা ঘৃণা স্তম্ভ বানায়, অপরাজনীতি করে, ওতে মানুষ ওদেরকে গালি দেয়, এতে কোনো লাভ নাই। আর সাদিক কায়েমরা ইতিহাস সৃষ্টি করেন, মোনাজাত করেন শহীদ বুদ্ধিজীবীদের জন্য, শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজনে আলোচনা সভায় সাদিক কায়েম আল্লাহর কাছে কান্নাকাটি করে মোনাজাত করেন। আপনি চিন্তা করেছেন?